সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। হাসিনার ক্ষমতা প্রলম্বিত করতেই সৃষ্টি করা হয়েছিল আয়নাঘর। বিরোধী দলমতের মানুষদের বন্দী করে যেখানে রাখা হতো বছরের পর বছর। রাজপথ থেকে শুরু করে সামাজিক মাধ্যম, হাসিনার বিরুদ্ধে কথা বললেই তাকে নিয়ে রাখা হতো পৃথিবীর নিষ্ঠুরতম এই গোপন বন্দিশালায়। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি পটুয়াখালীর কুয়াকাটার প্রকৌশলী সিরাজ উদ্দিন স্বরাজ, যাকে দীর্ঘ 11 মাস গুম করে রাখে হাসিনা বাহিনী। অনুষ্ঠানে তার মুখ থেকেই শুনব আয়নাঘরের সেই নিষ্ঠুর দিনগুলোর কথা। স্বরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধার অভিযাত্রায় যিনি অসংখ্যবার নির্যাতিত হয়েছেন, যার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। অসংখ্য দিন কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তার মুখ থেকেই শুনব কেমন ছিল সেই নিপীড়নের দুঃসহ দিনগুলো। জামাল ভাই, আপনাকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং বিটিভির দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রকৌশলী কাজী সিরাজ উদ্দিন স্বরাজ ও রফিকুল ইসলাম জামালের উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। কাজী সিরাজ উদ্দিন সিরাজ, যিনি 1922 সালের 17 সেপ্টেম্বর পুরনো ঢাকার চানখারপুল থেকে গুমের শিকার হয়েছিলেন। 11 মাস আয়নাঘরের জীবন শেষে মুক্ত হওয়ার সন্ধান পান তিনি। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শহরের বাসিন্দা কাজী নূর উদ্দিন ও আনোয়ারা বেগমের 3 সন্তানের মধ্যে একজন সিরাজ 2005 ও 2007 সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস শেষে ভর্তি হন বরিশাল পলিটেকনিক্যাল কলেজে। সেখান থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে একটি বেসরকারি কোম্পানিতে শুরু করেন চাকরি জীবন। ব্যক্তিজীবনে তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজ। ছোটবেলা থেকেই ধর্মকর্মের প্রতি তার ছিল অগাধ অনুরাগ। পোশাক আশাক তার চেহারা সুন্নতে পুরো দস্তুর মুসল্লি। সে কারণে হাসিনার জঙ্গি নাটক সাজাতেই অন্য অনেকের মতো তাকে রাস্তা থেকে তুলে নেয় র্যাব। গুম হওয়ার পর ফিরে আসলেও সিরাজের আর চাকরিতে ফেরা হয়নি, তাই পরিবার নিয়েই এখন থাকছেন নিজ এলাকায়। সেখানে টুকটাক ব্যবসা করে চলছে সিরাজের সংসার। তবে এর মধ্যেও তাকে আদালতের বারান্দায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে, কেননা হাসিনা পালিয়ে গেলেও সিরাজের জীবন থেকে পালায়নি মামলা, নিপীড়ন আর হয়রানি। রকিবুল ইসলাম জামাল দক্ষিণের সমৃদ্ধ জনপদ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাড়ইয়া গ্রামের সম্ভ্রান্ত ডাক্তার বাড়ির সন্তান তিনি। বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, মাতা আলহাজ শেফালি বেগম। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে রফিকুল ইসলাম জামালের অভিষেক হয় দক্ষিণ বাংলার বিখ্যাত বিদ্যাপীঠ বরিশাল বিএম কলেজে 11 শ্রেণীতে পড়া অবস্থায়। 1979-81 সেশনে তিনি ছাত্রদল মন্টু বাবুল পরিষদে 11 শ্রেণীর সহসভাপতি পদে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। ছাত্রজীবন শেষ করে 3 বছর পারিবারিক একটি এনজিওতে চাকরি করেন জামাল। তারপর নিজেই গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। রাজনীতির পাশাপাশি তার কঠোর পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতায় খুব অল্প দিনেই প্রতিষ্ঠিত হন ব্যবসায়ী হিসেবে। বর্তমানে তিনি ফেয়ার গ্রুপের চেয়ারম্যান। 2000 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝালকাঠি 1 তথা রাজাপুর কাঠালিয়ার জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তিনি। 2008 সালে তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। 2018 সালে ব্যারিস্টার শাহজাহান ওমরকে প্রার্থী করলে তাকে বিকল্প প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। বর্তমানে তিনি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন জামাল। সেই সঙ্গে অসংখ্যবার মুখোমুখি হয়েছেন আওয়ামী নির্যাতন নিপীড়নের। 2023 সালের 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ থেকেও গ্রেফতার হন রফিকুল ইসলাম জামাল। অতীতের ন্যায় এ যাত্রায় বেশ কয়েক মাস তাকে কাটাতে হয় হাসিনার কারাগারে। ব্যক্তিজীবনে রফিকুল ইসলাম জামাল 3 সন্তানের বাবা, আর তার স্ত্রী ফারহানা জামানও একজন রাজনীতি সচেতন মানুষ। রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যিনি রফিকুল ইসলাম জামালের একজন সহযোদ্ধা।
শুরুতেই যাচ্ছি কাজী সিরাজউদ্দিন স্বরাজ, আপনি তো পেশায় একজন প্রকৌশলী। কিভাবে হাসিনা সরকারের রোশানলে পড়লেন? 11 মাস, দীর্ঘ 11 মাস গুম ছিলেন। এই সময়ের দুর্বিষহ স্মৃতি, নিশ্চয়ই সেখানে শুভ স্মৃতি বলতে কোনো স্মৃতি নাই, পুরোটাই ভয়াবহ, একেবারে লোমহর্ষক ঘটনায় ভরপুর। আমরা আসলে শুনতে চাই এইসব ঘটনাগুলো অনেক বেদনার, অনেক কষ্টের, কিন্তু আসলে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর শোষক ছিল এই জিনিসটা আসলে সাধারণ মানুষের জানার দরকার। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি যে এক শ্রেণীর মানুষ বলা শুরু করেছেন যে শেখ হাসিনা আসলে এগুলো কিছুই করেনি, এগুলো বানিয়ে বলা হচ্ছে। আপনার মতো নিপীড়িত, নির্যাতিত এই আয়নাঘর ফেরত মানুষদের কাছ থেকেই এই কথাগুলো সাধারণ মানুষের জানা দরকার। মোহাম্মদপুরে ইনোভেটিভ সলিউশনে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলাম আর কি। তো আমি আমার ওয়াইফকে নিয়ে আসি ডাক্তার দেখাতে। আমার একমাত্র ফ্রেন্ড ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ও বিটিসিএল এ ছিল আর কি। তো ওর ওয়াইফ হচ্ছে আবার ঢাকা মেডিকেল স্টাফ, তো ওদের বাসা চাংখারপোলে। তো সেই সুবাদে আমি ছুটি নিয়ে, আমার ওয়াইফ প্রচণ্ড অসুস্থ ছিল, ওকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, যে আমার ফ্রেন্ডের ওয়াইফের মাধ্যমে আমি ডাক্তার দেখাবো আর কি। 2022 সালের সেপ্টেম্বর রাত 3:15টার সময় আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। মানে প্রচন্ড বন্ধুর হ্যাঁ, আমি আলাদা রুমে আমার ওয়াইফকে সহ আমি ঘুমাচ্ছি। আমি রাত 11টার সময় ফিরেছি আর কি, অফিস থেকে বিভিন্ন কাজটা ছিল। তো আমি 3:15টার সময় প্রচন্ড নক শুনতেছিলাম দরজায় আর কি। এত রাতে প্রচুর ধাক্কা দেখি শুনে আমি লুঙ্গি পরা, খালি গায়ে। তা আমি দরজাটা খুলে দেখলাম যে অস্ত্রসহ প্রায় 7-8 জন লোক দাঁড়িয়ে আছে আর কি, সিভিল ড্রেসে, এবং আমার ফ্রেন্ডের চিৎকার চেঁচামেচির শব্দ। তো আমার ফ্রেন্ড বলতেছিল, কি ব্যাপার, আপনারা আমার গায়ে হাত তুলতেছেন কেন? যদি কোনো প্রবলেম থাকে বসেন আপনারা, আমরা কথা বলি। তো এই আওয়াজের ভিতরে আমাকে বলতেছে যে, আমার ওয়াইফকে উদ্দেশ্য করে বলতেছে যে, এই দোনোজন রেডি হ, তো দোনোজনকে নিয়ে যাব। তা আমি বললাম যে, আমি তো বুঝতেছি না আপনারা কি বলতেছেন, আসলে আমাকে বুঝাই বলেন। তো ওই অস্ত্রটাকে বলতেছে, পরে বুঝাইয়া পরে বলবো, এখনই তাতে রেডি হ আর কি। তো আমার ওয়াইফরে বলতেছে যে, এই মহিলা তুইও রেডি হ, তোর কাপড়। তো আমার ওয়াইফ তো পর্দানিশী মহিলা, সে অন্য দিয়ে ঘুরে বসে আছে আর কি। সে বুঝতেছে না আসলে মানে পুরো পরিস্থিতিটা কি। তো পরবর্তীতে তাই আমি বললাম যে, ও তো মহিলা মানুষ, ওকে কেন নিবেন, ওকে কেন টানাটানি করতেছেন? আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন। এরপর আমাকে ওখানে রুম থেকে বের করলো। বের করার পরে জাস্ট তারা আমার ফ্রেন্ড ওয়াইফকে এবং আমার ওয়াইফকে হুমকি দিয়ে গেল একটা। হুমকিটা হচ্ছে যে, আপনার স্বামীকে যদি ফেরত পেতে চান তাহলে চুপচাপ থাকবেন, কোনো মামলা মোকদ্দমা জড়াবেন না, কাউকে বলা কওয়া করবেন না, আমরা সঠিক সময় আবার ফেরত দিয়ে যাব। যদি কোনো প্রবলেম সৃষ্টি করেন তাহলে আপনার যে আপন ভাই আছে তাকেও আমরা নিয়ে যাব এবং আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এবং যাওয়ার সময় লিফটে ঢুকানোর সাথে সাথে আমাকে কালো কাপড় দিয়ে আমার গলাটাকে পেঁচিয়ে ফেললো আর কি একবারে। এই পেঁচানোতেই ছিলাম 11 মাস। আর ওই যে হাতে যে হ্যান্ডক্যাপ লাগাইছে, এই 11 মাসে হ্যান্ডক্যাপ লাগানো অবস্থায় ছিলাম। আমার হাতে এগুলো সব সাদা হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল, আমার এগুলো সব ফ্যাকাশে হয়ে গেছিল আর কি। তো ওখান থেকে তারা যাওয়ার সময় সিসি ফুটেজের যত, পুরো বিল্ডিংয়ে যত মেশিনারিজ আছে সব খুলে নিয়ে গেছে। পরবর্তী আমার ফ্রেন্ডের পরে 1 লক্ষ টাকা ভর্তুকি দেওয়া লাগছে। এরপরে অনেক হ্যাসেল হয়েছে আর কি, পুরা বাড়ির ফ্ল্যাট মালিকদের কাছে বিভিন্নভাবে আর কি, সামাজিকভাবে বিব্রত, হ্যাঁ অনেকভাবে বিপর্যস্ত যা হবার সব হতে হয়েছে। তাৎক্ষণিক অনেক থানায় গেছে, থানায় মামলা নেয় নাই। ইভেন আমাকে তো রাখছিল র্যাব হেডকোয়ার্টারে গেছে, খুঁজতে জানে তো না কোথায়, তো জানে র্যাব নিছে। তো ঢাকার ভিতরে র্যাব বলতে র্যাবের হেডকোয়ার্টার। তো এক পরিচিত ভাইকে নিয়ে গেছে, তো তারা বলছে যে জানি না, অস্বীকার করছে আর কি। এই হচ্ছে আমাকে ধরার শুরু। তো আমি সন্দেহ করেছিলাম আমি মোদি বিরোধী আন্দোলনের আগে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে মোদি বিরোধী আন্দোলনের আমি শরিক ছিলাম। ছাত্র জীবন থেকে আমি তাবলিগের সাথে ওতপ্রোতভাবে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না, শুধুমাত্র এই অপরাধী আপনাকে নিয়ে। আমি প্রচন্ড ইন্ডিয়ার মোদি প্রশাসন বিরোধী আমি। এটার একমাত্র কারণ তারা মুসলিমদের উপরে দেদারসে অত্যাচার করতেছে, যেগুলো মিডিয়াতে আসে না। আচ্ছা। এবং বাংলাদেশকে নিয়ে তাদের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাগুলো
এবং তার সাথে তো শেখ হাসিনা সরকার জড়িত ছিল, শেখ হাসিনা সরকার পুরো প্রশাসন। আপনাকে যে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। তো সেখানে গিয়ে মানে আপনার এগিয়ে চলার পথটা কেমন ছিল? 11 মাসের জার্নিটা কেমন ছিল? আমাকে প্রথম দিকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে, মোহাম্মদপুরের বাসায় গেছে, ওইখানে যে একবার চোখ খুলছিল আর কি, ওই গেট দারোয়ান দরজা খুলবে না আর কি, তখন আমাকে বলছে তুই ম্যানেজ কর, তখন আমার মাথাটা খুলে দিছে, আমি বলছি যে আঙ্কেল আমি, ওনারা যা করতে চায় করতে দিন। আমার বাসায় গেছে, আমার বাসায় অফিসের পিয়ন ছিল, ওকে রেখে গেছিলাম, তো পুরো বাসা তল্লাশি করছে, তো কিছুই পায় নাই। ওখান থেকে চলে এসে নিয়ে আমাকে হেডকোয়ার্টারে নিয়ে গেছে আর কি। তো হেডকোয়ার্টারে 3টে স্টেপে আমাকে রেখেছে, 3টে স্টেপে রেখে আমাকে দীর্ঘ 11 মাস তার নির্যাতন করছে। সেই জায়গার পরিবেশগুলো কেমন ছিল, নিপীড়নের ধরনগুলো কেমন প্রথম ছিল? স্টেপটা ছিল সেখানে আমরা আন্দাজ প্রথম দিন, করেছি, নেওয়ার প্রথম দিন নেওয়ার প্রথম দিনই আর কি, নেওয়ার প্রথম দিন আমাকে প্রচন্ড মারছে আর কি, আমার হাঁটুতে বড় বড় দিয়া, তুই অনেক বড় জঙ্গি। আমি বললাম যে জঙ্গি কি, আমি তো জঙ্গি চিনি না। তো তোকে এত এই ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলতে তোকে কে বলছে আর কি, তুই যে দেশে থাকো, যে সরকারের নুন খাস, সেই সরকারের বিরুদ্ধে তোকে বলতে কে বলছে আর কি, এগুলো বলেই খুব পিটানো শুরু করছে আর কি। তো এইভাবে প্রায় 3-4 দিন জিজ্ঞাসাবাদ, পিটানো, কিছু নাম বলছে, এই সংগঠনের সাথে তুই জড়িত, অমুককে চিনিস কিনা, অমুককে চিনিস কিনা। এমন যে সংগঠনের নাম আমি আপনাদের মুখে প্রথম শুনছি, আমি আর এই লোকগুলোর নাম আমি আপনাদের মুখে প্রথম শুনছি। তো ওইখানে ছিলাম 39 দিন। ডেইলি লাইফটা কেমন ছিল? ওই একই রুটিন আর কি। কিরকম সকালগুলো কেমন ছিল? সামান্য মানে ওখানে খুব সম্ভবত একটা বিল্ডিং এর ভিতরে, লম্বা একটা রুমের ভিতরে 6টা খুব সংকীর্ণ সেল ছিল, এবং ওইটার ভিতরেই সর্বোচ্চ 1.5 হাত, এদিকে 1.5 হাত আর এদিকে 1.5 হাত একটা দেয়াল উঠানো ছিল, ওই সাইডে মানে বাথরুম করার জায়গা ছিল। তো যেখানে বাথরুম করতাম ওইখানে হাত ধুইতাম, ওইখানে অজু করতাম, এই। আর চোখ তো বাঁধাই, এই। আর লাইট সবসময় জ্বলতো, তো রাত না দিন এটা বোঝার কোনো উপায় ছিল না। কেউ যদি দয়া করে বলতো এখন আসর নামাজের টাইম হয়েছে, আসর নামাজ পড়বি, তখন হয়তো অজু করে পড়তাম আর কি। আর এছাড়া ওই কেউ যদি না বলতো তাহলে তো নাই আর কি, এটা ওদের এখতিয়ার ছিল আর কি। ওইখানে কাটলো 39 দিন। ওইখানে আশেপাশের ওখানে টর্চার সেল ছিল। সেলের কোনো কিছু জানতে পেরেছিলেন কিনা? এটা ওই সেকেন্ড স্টেপে যখন গেছি তখন টর্চার সেল দেখছি আমি একবার। কিরকম? ওখানে তো 39 দিন ছিলাম, এরপর আমাকে নিয়ে গেল, এরপর নিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে রাখছে আর কি, কারণ আমরা দেখছি সিঁড়ি দিয়ে দীর্ঘ অনেক নিচে আমাদের নামাইছে আর কি, পায়ে হাঁটিয়ে। পায়ে হাঁটি, ওই যে মানে ঘাট ধরে, চোখ তো বাঁধা। এখানে তো শিক ছিল, ওইখানে ছিল সম্পূর্ণ ব্লকড, একবারে স্টেনলেস স্টিল দিয়ে ব্লক করা, একেবারে ব্লক করা দরজা। নিচে শুধু একটু ফাঁকা ছিল, ওইটা দিয়ে খাবার ঠেলে দিত প্লেটে। ওইটা দিয়ে খাবার ঠেলে দিত। সরাজ, আমরা একটু রফিকুল ইসলাম জামাল ওনার কাছ থেকে একটু শুনে আসি। রফিকুল ইসলাম জামাল, আপনি একজন একেবারে পেশাদার রাজনীতিবিদ, হ্যাঁ, বাইবর্ন পলিটিশিয়ান যাকে বলে। তো আপনি তো স্বাভাবিক নিয়মেই সরকার, যেহেতু আপনি ওই দলের না, আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন। তো সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আপনাকে দেশ ছাড়তে হয়েছিল কেন আসলে? আপনার দলের তো অনেকেই দেশ ছাড়েননি, অনেকেই জেলে গিয়েছিলেন, কিন্তু আপনি দেশ ছাড়তে হলো, কি এমন বাস্তবতা? 2020-21 অর্থ বছরে আপনার মহান জাতীয় সংসদে শেখ হাসিনা, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রীকে নিয়ে বেশ কিছু কুরুচিপূর্ণ কথা বলেছিলেন। তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে তাকে আক্রমণ করেছিলেন। অন্যদিকে জিয়াউর রহমান সম্পর্কেও তার চাকরি জীবন, তার লেখাপড়ার জীবন, এগুলো নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছিলেন, যেগুলো একেবারেই মিথ্যা তথ্য ছিল। সেই পর্যায়ে আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলাম যে একজন প্রধানমন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে এরকম কুরুচিপূর্ণ একজন প্রধানমন্ত্রীকে কোনোভাবেই বলা উচিত নয়। এগুলা কোনো ভদ্র পরিবার থেকে, রাজনীতিবিদ তো দূরের কথা, ভদ্র পরিবারের কোনো কন্যা বা কোনো ভদ্র পরিবারের মানুষের পক্ষেও এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলা উচিত না বা বলতে পারে না। এখান থেকেই বোধহয় আমার উপরে
সোশ্যাল মিডিয়ায় এটা ব্যাপকভাবে তখন ভাইরাল হয়েছিল। এক পর্যায়ে আমি জানলাম যে ওরা আমাকে গ্রেপ্তারের পায়তারা করতেছে। তখন আমি প্রতি বছরই নিজের ব্যক্তিগত কাজে আমেরিকা যাই। আমি আমেরিকা গেলাম। আমেরিকা যাওয়ার কিছুদিনের মধ্যেই শুনলাম আমার বিরুদ্ধে একটা আইসিটি একটা মামলা হয়েছে। সেখান থেকে আমি আমার অ্যাডভোকেট সহ আমার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলাম। এক পর্যায়ে আমি দেখলাম যে দেশে এই মুহূর্তে দলের জন্য কাজ করতে আমার বিদেশে থাকা উচিত হবে না। আমি দেশে চলে আসলাম যে আমি মামলা ফেস করব, জামিন নেব, জামিনের পাওয়ার অধিকার তো আছে আইসিটি একটাও হয়তোবা। তা আমি এয়ারপোর্টে আসার সাথে সাথেই দেখলাম যে ওখানে বিশেষ বাহিনীর লোকজন আমাকে প্রথম থেকে এয়ারপোর্ট থেকে আমি আসতেছিলাম এমিরেটসের একটা এয়ারলাইন্সে। আমি নামার সাথে সাথেই দুই পাশে বিশেষ বাহিনীর লোকজন আমাকে কর্ডন করে নিয়ে আসলো ইমিগ্রেশনে। এসে আমাকে পাসপোর্ট সিজ করা হলো। আমি কিছুই বুঝতেছিলাম না, তাদেরকে বারবার বলতেছিলাম যে ভাই সমস্যা কোথায়। তাই বলে এক পর্যায়ে বললো আমি ব্ল্যাক লিস্টেড, যে আসলে আমি বাংলাদেশের নাগরিক, ব্ল্যাক লিস্টেড হওয়ার তো কোনো কারণ নাই, আমি এমন কোনো অপরাধ করিনি যে কারণে ব্ল্যাক লিস্টেড হব। যাই হোক, এক পর্যায়ে বলে আপনাকে গ্রেপ্তার করা হলো, আমরা আপনাকে পুলিশের কাছে হস্তান্তর করব। আমি বারবার তাদেরকে অনুরোধ করতেছিলাম, আপনি জানেন আমেরিকা থেকে প্রায় 17-18 ঘন্টা ফ্লাই করতে হয়, মাঝখানে ট্রানজিট নিলে সেই সময়টা অত রেস্ট পাওয়া যায় না। প্রায় 24-25 ঘন্টা আমি জার্নি করে এসেছি। আমাকে আপনারা যাই করেন না কেন আমাকে খাবার দাবার দেন ঠিক মতো। তা একদিকে ঘুমোতেও পারলাম না, খাবার দাবারও দিচ্ছিল না। পরে আমাকে এয়ারপোর্টে 37 ঘন্টা বসাই রাখা হলো। 37 ঘন্টা পরে ঝালকাঠি থেকে কিছু পুলিশ আসলো। রাত 3টার সময় আমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলো। তারা এখান থেকে আমাকে নিয়ে গেল। পুলিশের বিহেভিয়ার তো বুঝেনি। তারা সেই সময় মনে হচ্ছিল যে এরা আওয়ামী লীগের কর্মী, শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি, এটা যেন একটা বড় অপরাধ ছিল। তা আমি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আমার বাক স্বাধীনতা তো আছে, আমি কথা তো বলতে পারি তার বিরুদ্ধে হলেও। তারা এগুলোকে মনে হচ্ছিল যে আমি চরম অপরাধ করে ফেলেছি এবং তারা শেখ হাসিনার পুত্র কন্যা, সেইভাবেই আমার থানায় নিয়ে কি করলো? থানায় আমাকে ঝালকাঠিতে নিয়ে কি আপনাকে থানায় নিল? না, ঝালকাঠিতে নিয়ে আমাকে এসপি অফিসে নিয়ে গেল। এসপি অফিসে নিয়ে ওখানে বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে এই মর্মে পুলিশের কাছে একটি খবর ছিল, যে কারণে আমাকে আর থানায়, রাজাপুর থানায় আর নেয়নি। ঝালকাঠি এসপি অফিস থেকে আমাকে কোর্টে পাঠানো হলো। তখন কি মানে ওই ঝালকাঠি পুলিশ কি আপনাকে খাবার দাবার? না, ঝালকাঠি পুলিশ খাবার দাবার দেয়নি। আমি বললাম যে ভাই আমাকে এক কাপ চা দেওয়া যায় কিনা, এক কাপ চা দিয়েছিল। তারপরে আমাকে আমি দ্রুতই বললাম যে আমাকে যত দ্রুত সম্ভব আপনারা কোর্টে পাঠান, কারণ আমি নিজে ওদের আচরণে ভীতু ছিলাম যে ভদ্র লোকের সঙ্গে যে ধরনের আচরণ করতে হয় তা তারা করতেছিল না। তাই আল্লাহর অশেষ রহমত, এরপর মানে যে ওরা মামলা আপনাকে জেলে যেতে হয়। আমাকে ওখান থেকে রিমাইন্ড চেয়েছিল, রিমাইন্ডে দেয়নি, আমাকে সরাসরি জেলে দিল। আমি জেলে গেলাম। দীর্ঘদিন জেলে সেলে রাখা হলো আমাদেরকে, আমি থাকলাম। তারপরে 3 মাস পরে আমাকে হাইকোর্ট থেকে জামিন দিল। আমি জামিনে বের হলাম। বের হওয়ার কয়েকদিন পরেই শুনি যে আমার নামে আবার একটা ওয়ারেন্ট, ওই একই মামলায়। তখন আইনের ভাষায় আমাকে জামিনে বের হওয়ার পরে আমার জামিন বাতিল করা হলো। আসলে এগুলা অনেক সময় চেম্বার জজ আদালত যেগুলো করে, জামিনে বের হওয়ার আগেই অনেকের জামিন স্থগিত করে দেয়। আমারটাও স্থগিত করেছিল, বাতিল না। এই মর্মে আমরা এটাকে নিয়ে অ্যাপিলেট ডিভিশনে আসলাম। অ্যাপিলেট ডিভিশন বলল যে যেহেতু ওই বিচারক আমাদের সামনে এখানে উপস্থিত আছে, উনি রায়টা ইনফ্যাকচুয়াল হয়ে গেছে, যেহেতু ফ্যাক্ট এখানে, তারপরেও আপনি সারেন্ডার করেন, আপনারটা শুনবো। আমি আবার ঝালকাঠি কোর্টে গিয়ে সারেন্ডার করলাম। পরবর্তীতে আবার 2 মাস 23 দিন পরে, আমার মামলা যদিও শোনার কথা ছিল 7 দিনের মধ্যে, সেখানে আমার মামলা শুনতে তারা 2 মাস সময় লাগালো। 2 মাস 23 দিন পরে আমি আবার জামিনে বের হলাম। খুব দ্রুতই আমাকে বলা হলো যে আপনি ঢাকায় চলে যাবেন, যাতে করে ঝালকাঠির কোথাও আপনি ওয়েট করবেন না। আমি দ্রুতই ঢাকায় চলে আসলাম। কিন্তু কয়েকদিন পরেই আমাদের
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দিয়ে একটি আমাদের দোয়া মাহফিল ছিল। দোয়া মাহফিলের প্রোগ্রাম ছিল কেন্দ্র ঘোষিত। তা আমি যেহেতু ঝালকাঠিতে 2008-এ নবম জাতীয় সংসদের প্রার্থী ছিলাম, আর দলের নেত্রীর প্রতি আমাদের তো অগাধ তার বিশ্বাস এবং তার প্রতি আমাদের যে মায়া মমতা, তিনি যেভাবে স্লো পয়জনিংয়ে আমরা মনে করি রোগাক্রান্ত হচ্ছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দলের সব মানুষই, সব জি। পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু ভীত ছিল এই জি, বিষয়টি ভীত নিয়ে, ছিলাম। আমরা চিন্তিত খুবই ভীত ছিল। ছিলাম যে আসলে আমরা কিং কর্তব্য বিমূঢ় বলা যায়, বিভিন্ন হ্যাঁ, প্রোগ্রাম এক এক পর্যায়ে আমরা অসহায় দোয়া মতো। মাহফিলের দিকে অসহায় যাই, মহান আল্লাহ মানে রাব্বুল আলামিনের স্রষ্টার কাছে, কাছে সমর্পিত স্রষ্টার হওয়া। কাছে, জি, তার কাছে সমর্পিত হলাম। এবং সেই পর্যায়ে আমি আহ, ঝালকাঠি গোরস্থান মসজিদ নামে একটা মসজিদ আছে, সেখানে আমি নেতৃত্ব দিয়ে একটা দোয়া মাহফিলে মোনাজাত করলাম নেত্রীর নামে। বেশ কিছু, এখানেও বলতে গেলে খুব ভীতিকর অবস্থা। আমরা যখন ঢুকলাম, ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তাকে র্যাব পুলিশ তুলে নিয়ে গেল যাতে উনি মোনাজাত না করতে পারে। তারপরে আমাদের দলের নেতা কর্মীদের মধ্য থেকেই যারা একটু ভালো তেলাওয়াত জানেন, যারা তাদেরকে দিয়ে আমরা দোয়া করালাম। এবং আমরা মোনাজাত শেষে বের হওয়ার পরে আমি যখন ঢাকা আসব, পথিমধ্যে আমার গাড়িকে আক্রমণ করা হলো। আমার সে এক ভয়াবহ অবস্থা, সেই ছবি আজও দেখলে আমার নিজেরই ভয় লাগে। আমি কেন বেঁচেছিলাম, কিভাবে বেঁচেছিলাম। কিছু লোক দেখি তাদের হাতে দেশীয় অস্ত্র, হাতুড়ি, আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হলো, আমার গাড়ির লক খুলে ফেলে আমাকে হাতুড়ি দিয়ে পিটানো শুরু করলো। আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। এক পর্যায়ে আমি পড়ে গেলাম, মনে হয় ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে। তখন আর মনে, কোন জায়গাটি? ঝালকাঠি, একেবারে আপনার বাড়ির সামনেই? না, এটা ঝালকাঠি কোর্ট দিয়ে বের হয়ে ঢাকা আসার পথে, শহরের মধ্যে মসজিদ থেকে কয়েক গজ দূরে আসার পথেই তারা মোটরসাইকেল দিয়া 10-12 জন ঘিরে ফেললো। তার সাথে সাথে দেখলাম আরো 20-25 জন আনলো। তো ওরা মনে করেছে আমি মারা গেছি। মানে একেবারে রাস্তায় ফেলে দিও, গাড়ি থেকে বের কইরা। এবং সেই সময়টা পুরো শরীরটা রক্তাক্ত, আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেললো, পাঞ্জাবি টাঞ্জাবি। আমার একটু ঘেমে গেলে যেহেতু একটা তাওয়াল থাকে ছোটখাটো, সেইটা আমার সাথে ছিল, পুরা রক্ত মুছতেছি, পুরা রক্তাক্ত হয়ে গেল। সে তাওয়ালটার ছবি এখনো বিভিন্ন মিডিয়ায় আমার কর্মীরা দেয় মাঝে মাঝে। আমার কাছে ভয় লাগে, ওই ট্রমা থেকে বের হওয়া আসলে খুব দুরূহ। রাস্তায় ফেলে গেল, আপনার কর্মীরা কি আপনাকে আমাকে নিয়ে ওখান থেকে হাসপাতাল নিল। তারা উদ্ধার করে তারা জানতে পারলো পরে যে আমি যাওয়ার পথে, এটা তো অপ্রত্যাশিত ছিল। আপনার ড্রাইভার বা কেউ ছিল না? না, আমার ড্রাইভার ছিল, সাথে আমার আরেকজন লোক ছিল। তারা নিজেদেরকে সামনে এগিয়ে আসতে চাইলেও তাদেরকে যেভাবে ওরা করেছে, দূরে টেনে নিয়ে দুইজনকে, তাদেরকেও আঘাত করেছে এবং তারাও কিছুটা আহত হয়েছে। আমার মতো রক্তাক্ত হয়নি। তো ওরা, আমি মরে গেছি বলেই মনে হয় ওরা ফেলে চলে গেছে। পরে আমার কর্মীরা নিয়ে আমাকে হাসপাতালে গেল। এক পর্যায়ে কর্মীরা টের পেল যে আমার ঝালকাঠি হাসপাতালে থাকা নিরাপদ নয়। এমনকি ওই রাতেই বরিশাল যাওয়াটাও আমার নিরাপদ হবে না। বরিশালের নেতা কর্মীরাও সময় বরিশালে আমার জন্য হাসপাতালে নিবে এরকম একটা চেষ্টা করলো। তারা এক পর্যায়ে তারাও জানতে পারলো যে আমরা বরিশালে গেলে আমার উপর বরিশালেও আক্রমণ হবে পরে। কারণ ওখানে শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহ ছিল মেয়র। সেই পর্যায়ে দেখা গেল যে এখন যে বেঁচে আছি, সুতরাং আমাকে বাঁচাতে হলে ঢাকা আসতে হবে। ওই রাতেই আমাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দিতে পারলো না, কেউ রাজি হলো না, যেহেতু আওয়ামী লীগ কর্তৃক আহত হয়েছে এবং সবাই জেনে গেল যে আমি মারা গেছি, এরকম একটা সাউন্ড আসলো এবং আমাকে অ্যাম্বুলেন্সে তুলবে। একটা অ্যাম্বুলেন্স এসেও আবার ফিরে গেল। পরে আমাকে একটা গাড়িতে করে আমাকে এনে ঢাকা এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে চিকিৎসা নিয়ে আমি তারপরে বাসায় ফিরে যাই। যারা হামলা করেছিল তাদেরকে চিনতে পারেন? অনেককেই চিনেছি, তারা এখনো ঝালকাঠির মাটিতে 5ই আগস্টের পরে শুনি মাঝে মাঝে কেউ আসে যায়। সেটা তো 5 আগস্টের পরে, কিন্তু এরপরে সুস্থ হয়ে যখন ফিরলেন তাদেরকে তো চিনতে পারলেন। তাদের বিরুদ্ধে কি মামলা করতে গিয়েছিলেন? হ্যাঁ, আমার লোক তার সাথে সাথেই মামলা করে গেছে। পুলিশ বলছে যে মামলা তো দূরের কথা, একটা জিডিও নেওয়া যাবে না। আমরা একটু সিরাজউদ্দিন সরাজের কাছ থেকে আবার একটু শুনে আসি। সরাজ ভাই, এরপরে মানে 39 দিন পরে আপনি নিচে বেসমেন্টে আপনাকে নেওয়া হলো, সেখানে নিয়ে টর্চার সেলে রাখা হলো। টর্চার সেলের বর্ণনা একটু আমাদেরকে দিন। টর্চার সেলের ভিতরে একবার চোখ খোলা হয়েছিল, কি মনে করে খুলছে আমি জানি না, হয়তো আমাকে ভয় দেখানোর জন্যই হয়তো। কি দেখলেন? পরিবেশটা কেমন ছিল ওখানে? মানে
খুব কিম্ভূত কিমাকার চেহারার ছবি, বিভিন্ন মানে ছোট্ট একটা রুম, প্রচণ্ড সিগারেটের দুর্গন্ধ, হয়তো গাঁজাও খেতে পারে ওখানে। তো দেওয়ালে এরকম ছবিটা বিভিন্ন মানে কঙ্কাল টঙ্কাল বিভিন্ন মানে ভয়ঙ্কর কিছু ছবি টানানো। এবং সামনেই দেখলাম যে অনেক বড় একটা বোর্ডের ভিতরে কম হলেও ধরেন 50 আইটেমের অস্ত্র আছে, যেমন হাতুড়ি, যেমন ছুরি, বিভিন্ন ধরনের ছুরি, এরপরে যে প্লাস আঙ্গুল তুলে, এবং পিছনে দুইটাই ছিল, একটা ছিল হচ্ছে আপনার কারেন্টের শর্ট দেওয়ার একটা চেয়ার, আর এটা কিসের, প্লাস্টিকের না এটা কাঠের? স্টিলের। আর একটা ছিল হচ্ছে আপনার ওই যে আপনাকে হাত বেঁধে ক্রেনের মতো আর কি ঝুলাবে, মানে ঝুলাইয়ে যাতে পিটানো যায় আর কি, এই আর কি। এবারে অস্ত্র ছিল আরো বিভিন্ন আর কি, এই আর কি। তা আপনাকে কি ওই জায়গায় যেদিন নিল চোখ খোলা অবস্থায় ঝুলাই পিটাইছে আর কি, ওই দিন ঝুলালো? ঝুলাই পিটাইছে। আমি মানে ঝুলাই পিটিয়ে দিবে, আমি দেখলাম আমি অজ্ঞান হয়ে যাচ্ছি আর কি, মানে আমার হাতের এই সব রক্ত সব ছিঁড়ে যাচ্ছে। আপনাকে ঝুলালো কি, হ্যান্ডকাপ দিয়ে না ওই যে বেঁধে রশি দিয়ে? হ্যাঁ। তো আমি মনে করছি যে আমি হয়তো মারা যাব, তো ওরা তো ট্রেনিং প্রাপ্ত, বুঝতে পারছে যে হয়তো আমি আর কয়েক সেকেন্ড হইলে আমি মারা যাব বা অজ্ঞান হয়ে যাব, তখন আমাকে ফেলে দিছে। তখন আমি পায়ে পড়ে বলছি আমাকে একটু পানি দেন, আমি মানে মনে হচ্ছে যে মারা যাচ্ছি। ওদের তো চোখ খোলা না, ওই চোখ বন্ধ করা, কিছু সময়ের জন্য চোখ খুলে যখন ঝুলাইছে তখন চোখ বাঁধা। আচ্ছা। পরনে কি ছিল, পাঞ্জাবি পাজামা? না, ওরা ওই মানে ওই একটা লুঙ্গি, হয়তো মাসের পর মাস একটা লুঙ্গি আর কি, একটা গেঞ্জি মাসের পর মাস আর কি, দুর্গন্ধ হয়ে যাইত, ধোয়ার অনুমতি থাকতো না। মানে কত দিক থেকে যে নির্যাতন, এটা মানে না বললে মানে বোঝার কোনো নাই। আপনার ভাত খাবেন, আপনাকে জোর করে ভাত খাওয়াবে ওরা, ভাত না খাইলে কঠিন মারা মারবে। আপনি আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম যদি নেন, সেই শব্দ যদি ওরা পায়, ওরা ওই যে খুলে মারামারি মায় শুরু করবে। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এতেও তারা মারবে। এরকম গালিগালাজ মায়ের অনেক খাইছি। শব্দ হইছে কেন, আল্লাহর নাম কেন নিছিস, এই কারণে অনেক মায়ের খাইছি আর কি। একটা কোরআন শরীফ রমজান মাসে এসে বলল যে এই কালকে রোজা রাখবি তোরা কেউ, ওখানে 10টা ছিল আর কি, রুম ছোট্ট আর কি, মানে শুইলে পা তো বাথরুমে পড়ে, ওখানে বাথরুম একটা ইটের উপরে বসে করা লাগতো, একটা ছোট্ট গর্তের ভিতরে ড্রেনের মতো, ওইখানেই অজু। এই ওখানে ছিলাম মনে হয় প্রায় 8 মাস বেসমেন্টে। হ্যাঁ, থার্ড স্টেপে এক জায়গায় নিচে, ওইটা আরো ভয়ঙ্কর ছিল। সেটি কোন জায়গায়? ওইটা জানি না, অন্য কোনো বিল্ডিং এ হয়তো, মানে ওইখানে টের পাননি? ওই তো উঠাইছে ঘুরাইছে, মানে ওরা দেখা গেল যে একই জায়গায় হয়তো 10 বার ঘুরাইছে, আমি তো আর বলতে পারি না, যাতে আন্দাজ যাতে না করতে পারি। ওইখানে বোতলে মুখে পেশাব করা লাগতো, ওইখানে গোসলের টাইম ছিল 2 মিনিট, 2 মিনিট ক্রস করলেই মাইর আপনাকে, মানে। আর ওইখানে এত গরম ছিল, মানে খুব বদ্ধ আন্ডারগ্রাউন্ড, মানে গরমে মারা যাবে। আমি একবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার, মানে আমি মনে করছি যে মারা যাবো, আমি জোরে জোরে কলেমা পড়তেছিলাম। ওইখানে আমাদের এক ভাই, সে পাগল হয়ে গেছে, এবং সে পাগল হওয়ার পরও তাকে 3 মাস না 4 মাস রাখছে। সে উলঙ্গ থাকতো, কাউকে চিনতো না, হাহা করতো, ওইখানেই পায়খানা করতো, ওইখানেই পেশাব করতো, এরপরও তাকে 3-4 মাস রাখছে। ওই ব্যক্তিকে আপনি দেখেছেন? না, ওই যে শুনছি চিৎকার চেঁচামেচি পাগলামির শব্দ। পরবর্তী যখন বের হইছি, যখন কারাগারে গেছি, কারাগারে ছিলাম 14 মাস। বাংলাদেশের 4টা কারাগারে ছিলাম আর কি। আচ্ছা। আমি রাঙামাটি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আমি জীবনে কোনদিন যাইনি এইসব এলাকায়, কিন্তু এইসব এলাকায় মামলা দিয়ে রাখছে। এখন পর্যন্ত সেই সব মামলা বয়ে বেড়াতে হচ্ছে। এই 3টা মামলায় প্রত্যেক মাসে দেখা গেল 10-15 হাজার টাকা আমার খরচ যায়। মানে কোনো কিছু যে করবো, চাকরি করবো বা ব্যবসা বাণিজ্য করবো, কোনো সুযোগ নাই। তৃতীয় যে জায়গায়, এই জায়গায় আমি কিন্তু হয়তো আমাকে খুব সুস্থ মনে হচ্ছে ভাই, আমি কিন্তু সুস্থ না আসলে, আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত, এবং আমি ভুলে যাই। আপনি আমার নামটা বলছেন, কিছুক্ষণ পর আপনার নামটা আমি ভুলে যাব, এবং মনে থাকে না। আমি রাতের বেলা ডিমেনশিয়ার মধ্যে পড়ে গেছি, আমি রাতের বেলা মানে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে আমি লাফ দিয়ে উঠি। আপনার ওয়াইফের কি অবস্থা? আমার ওয়াইফ ওই আমার টেনশনে, সে অসুস্থ এখন বাসায়, আমি তো অসুস্থ থাকি। একজন বন্দী থেকে আরেকজন দুশ্চিন্তায়। হ্যাঁ, আপনার ওয়াইফ কি বা পরিবারের লোকজন এই 11 মাস কি তারা জানতে পেরেছিল যে সর্বশেষ কি অবস্থায় আছেন? আমি 11 মাস তো মনে করছে আমি মারা গেছি। আমার মা আমার ওয়াইফকে বলছে, মা আর কতদিন অপেক্ষা করবা, আমার ছেলেটা বেঁচে নাই। আমার মা বৃদ্ধা, আমার বাবা মারা গেছে আমার জন্মের আগে, আমি দেখিও নাই।
আমার মার প্রায় 85 টাইপ হবে হয়তো। সে বলছে, মা ওর অপেক্ষা করে আর লাভ নাই, ও হয়তো বেঁচে নাই, তুমি অন্য কোনো চিন্তা করো আর কি। এগুলোর পরও ও সামাজিকভাবে খুব হেয় হয়েছে, যে তোমার স্বামী অনেক বড় জঙ্গি, খুব হাইলাইটস করছে তারা আর কি। কারণ আমাকে যখন আত্মপ্রকাশ করে 11 মাস পরে একটা জঙ্গি নাটক সাজাইয়া, রাঙামাটিতে না মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জে লৌহজং থানায়, আমি জীবনে কোনদিন যাইনি, গভীর রাতে নিয়ে যাইয়া। ওয়াইফ 11 মাস পরে আপনার ওয়াইফ এবং আপনার মা বা পরিবারের লোকজন প্রথমবার দেখলো, ওই টিভিতে দেখেই বুঝতে পারছেন বেঁচে আছি। টিভিতে যখন আমাকে আত্মপ্রকাশ করছে, ওই যে খন্দকার আব্দুল আল মঈন কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে যখন আমাদের নিয়ে গেল, তখন তারা বুঝতে পারছেন বেঁচে আছি আর কি আর কি। কিন্তু দেখেন মানে আমি কি বলবো, এই যে কারাগারে যে ছিলাম, মানে সব ছিল শেখ হাসিনার দালাল, সব এত কারাপ্টেড ছিল। আমি 11 মাস পরে কারাগারে গেছি, দেখা করতে দেয় না। না 11 মাস পরে আপনাকে যখন মুন্সিগঞ্জে কিভাবে নিয়ে গেল? জ্যাকেট টুপি পরাইলো আমাকে, হেলমেট পরাই, গভীর রাতে 3 জন আমরা, আমি কাউকে চিনি না, পরবর্তীতে পরিচয় হয়েছে আর কি কারাগারে বসে। আমাদের একজন কুমিল্লা, একজন সিলেট, আমাদের 3 জনকে গাড়িতে করে দীর্ঘ পথ চলার পরে একটা তেল চটা গন্ধ এরকম একটা রুমের ভিতরে বসাইছে আর কি। এবং বসাইয়া পিছনে বড় অস্ত্র আর কি, অস্ত্রটাকে বলতেছে যে আমরা যেভাবে বলবো ওইভাবেই করবি, না তোদের জীবন ধ্বংস হয়ে যাবে, তোরা আর কোনোদিন সূর্যের আলো, যদি আমাদের কথা শুনিস আজকের পর থেকে সূর্যের আলো দেখবি, আর যদি কথা না শুনিস তাহলে আজকের পর থেকে সূর্যের আলো দেখবি না। আমরা যেভাবে বলবো, যা বলবো শুধু হ্যাঁ হ্যাঁ করবি, তাকাই থাকবি। আচ্ছা, এরপরে ওই রুমের ভিতরে হঠাৎ করে তার লাইট জ্বালাইলো। এর আগেই তারা পুরা থানা মানে পাহারাদারি করছে, হ্যাঁ, পুরা চেকিং এর উপর রাখছে। অনেক বড় জঙ্গিদের নেতাকে পাইছি। এবার লাইট জ্বালাইয়া বলতেছে এই যে বড় জঙ্গি পাইছি। এরাই আগে ভাড়া নিছিল আর কি ওই রুমটা, এই র্যাবের হেডকোয়ার্টারের গোয়েন্দা বিভাগের লোকজনই 3 দিন বা 4 দিন আগে ভাড়া নিয়ে এরপরে এরা ওই আমাদেরকে ঢুকাইয়া এই নাটকটা সাজাইছে। এরপরে এই তোষক উঠাইতেছে, এই দেখেন এই যে অস্ত্র পাইছি। হোটেল ছিল কোন? না, এটা রুম, আচ্ছা, মানে বাসা ভাড়া আর কি। এরপরে এই যে ব্যাগ দেখেন, এই ব্যাগের ভিতরে এই দেখেন, এই যে এটা কি পরীক্ষা করে দেখে বিস্ফোরক পাইছি। এই গোলা বারুদ বিস্ফোরক অস্ত্র দিয়েটি আমাদেরকে ওখানে আত্মপ্রকাশ করছে আর কি। তারা ছবি টবি তুলতেছিল আর কি, এই আর কি। এর ভিতরে আমাদের একটা আনন্দ ছিল যে আমরা সূর্যের আলো দেখতে পারবো 11 মাস পরে, মানে এক ধরনের আনন্দ, এর ভিতরে একটা আনন্দ ছিল, বেঁচে থাকার আনন্দ। আমরা কোনোদিন কল্পনা করিনি ভাই যে আমরা বেঁচে থাকবো। আমরা কাঁদতে বলছি, আমরা বলতে ওখানে প্রত্যেকটা ইসের ভিতরে, সেলের ভিতরে একজন করে লোক ছিল, বড় আলেম ছিল। সবার রাতের পর রাত, দিনের পর দিন এই যে বুক ঠুকরে যে কাদার শব্দ, গুনগুনের যে শব্দ পাইতাম আমরা। এবং মাঝে মাঝে যে ঢুকে যে প্রচন্ড বেদম মারপিট করতো, এই শব্দ পাইতাম, চিৎকার হাজারের আওয়াজ। এবং মাঝে ওই টর্চার সেলের যে কথা বললাম, সেখানে যে কারেন্টের শর্ট দিয়া নিয়ে আসতো, ওই পরে থাকতো, কোনো ঔষধ দিত না। মানে এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। পরে র্যাব মিডিয়ার সামনে এনে পরের দিন জেলখানায় পাঠিয়ে দিল। ওখানে আনছে, ওখানে আনার পরে এরপর আবার লৌহজং থানায় পাঠাইছে, এবার থানা থেকে কোর্টে পাঠাইছে আর কি। এরপরে পরবর্তীতে শুনলাম যে কি, মানে কারাগারের ব্যক্তিরা আমাদের উপর নির্যাতন করছে, ফোন করতে দিবে না। স্বাভাবিক কারাগার সিস্টেম হচ্ছে, ভাই কারাগার ছিল জানে, প্রত্যেক সপ্তাহে একবার করে বন্দীদের ফোন করতে দিতে হবে। এই পুরো 14 মাসের জীবনে, কারাগারের জীবনে একটা বার যেন ফোন করতে দেওয়া হয় না, দেখাও করতে না। দেখা করতেছে পরবর্তীতে বারবার। আমরা যখন করছি, গন্ডগোলও করছি কারাগারের ভিতরে, কেন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করবেন? তখন তার নিয়ম করছে মাসে একবার দেখা করতে পারবে। এরপরে বেরিয়ে দীর্ঘদিন পর কবে বেরোলেন, কত সালে? এই যে 16 তারিখ, 5ই আগস্ট হলো না, হাসিনা পালিয়ে, হ্যাঁ, স্বৈরশাসক পতন হলো। এরপর এই 16 তারিখ বের হলাম, 16 আগস্ট। এরপরে আপনার স্ত্রী, মা? এরপরে তো আমার মা শুধু এতটুকুই বলছে যে আমার জীবন একটাই, আমি তো একটু জড়াই ধরতে চাই আর কি, এছাড়া আমার কোনো ই নাই আর কি। এরপর যদি আমার মরেও যাই, আমি মরে যাবো আর কি। আর আমার স্ত্রী এখনো ওই রাতের বেলা উঠে কান্নাকাটি করে যে 11 মাস, এখন তো তুমি দেখতেছো তোমার অনেক বন্ধু সবাই তোমাকে সালাম দেয়, তো তখন আমাকে 500টা টাকা দেবে সেরকম কোনো মেন্টালিটির লোক ছিল না। আর এখন তো সবাই আসে, তোমার মেহমান হয়, খাইতেছে যাইতেছে আর কি। তো কর্মে কি ফিরতে পেরেছেন?
আমি কর্মে ফেরা আসলে খুবই কঠিন। আমি মানে সারা বছরই এখন অসুস্থ থাকি আসলে। ব্রেনটা সবসময় ধরা থাকে। খুব ভালো ট্রিটমেন্ট করাইতে পারতেছি না টাকার অভাবে। শারীরিক, মানসিক, আর্থিক পঙ্গু বানাই ফেলাইছে একেবারে। আসলে এর এদের থেকে কি বের হওয়া উচিত? হওয়া এদের খুব কঠিন। এদের বিচারটা কেমন হওয়া উচিত? বা আপনি তো মনে করেন আপনি ইনজাস্টিসের শিকার হয়েছেন, এবং আমরাও সেটা বুঝতে পারছি। এর আসলে রাষ্ট্রের তো উদ্যোগ নেওয়া উচিত। এই ধরনের আপনারা যে দুঃশাসনের শিকার হয়েছেন, রাষ্ট্রের কি উদ্যোগ নেওয়া উচিত আপনাদের মতো মানুষদের জন্য? এদেরকে তিলে তিলে মারা উচিত। মানে তিলে তিলে কিরকম ধরেন 10 বছর ধরে মারা উচিত, আস্তে আস্তে। কিন্তু আস্তে এদের আস্তে প্রতিও তো অনেকে সহানুভূতিশীল হবার পরামর্শ তাদের দেয়। রূপটা দেখে নাই, বোঝে না। মানে তারা অন্ধমোহ তাদের প্রতি, এবং তারা এত লোভী। কোন সব ব্যক্তিরা এদের প্রতি ভালোবাসা রাখে জানেন? যারা হিংসাত্মক এবং লোভে যারা আক্রান্ত আর কি, মানবতার বাইরে চলে গেছে। জি, ধন্যবাদ সরোজ ভাই। আপনার কাছ থেকে শুনবো দুইজনের অভিজ্ঞতা দুই ধরনের। একজন গৌম ফেরত মানুষ, যার পরিবার সিদ্ধান্ত নিয়েছিল যে সে হয়তো আর ফিরবে না, সে মারা গেছে। নববিবাহিতা স্ত্রীকেও তার মা বলছিল যে অন্য আরেকটা জায়গায় বা নতুন করে সিদ্ধান্ত নেবার জন্য কতটা ব্যথার, কতটা কষ্টের, কতটা দুর্বিষহ ছিল তা এই আলোচনায় বোঝা যায়। জামাল ভাই, আপনার অভিজ্ঞতা তো রাজনীতি করলে কম বেশি নিপীড়ন নির্যাতন হতে হয়, কিন্তু এই যে বিনা কারণে জেল খাটলেন 3 দফা, এরপরে মসজিদ থেকে মনে করেন একটি মিলাদ পরে ফিরবার পথে মৃত্যুর মুখোমুখি হতে হলো, মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে গেল, মামলা করতে গেলেন, মামলা নিল না, উল্টো পুলিশি হয়রানি। আসলে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে তো আমাদের বেরোতে হবে, বাট এই অপরাধটুকুরও তো বিচার হতে হবে। কেমন বিচার হওয়া উচিত? আপনার পরামর্শ কি? আসলে হয় কি, যে রাজনীতি আমরা দেখেছি, আপনি একটু আগেই বলেছেন জন্মের পর থেকেই আমি একটা রাজনৈতিক পরিবারে আমার জন্ম। বাংলাদেশের রাজনীতিতে এরকম পরিবেশ আমরা চিন্তাও করতে পারিনি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তারা যে দেশের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সেই সময়ের স্মৃতি এখনো মনে আছে। আমরা রাতে বাড়ি ঘুমাতাম না, অন্যের বাড়িতে খড়ের ঘরে কারো, আমার ছোট ভাই ছিল, খাটের উপরে যেহেতু আমরা ঘুমোতে পারিনি, ফ্লোরে ঘুমাইছি, সকালে উঠে জিজ্ঞেস করে মা নামবো কোথায়, মানে খাট নাই তো। এরকম জীবন থেকেই বাবার এই বিসর্জনের পরে এসে যখন দেখি যে আজকের বাংলাদেশে কোথায় আছি, তাই দীর্ঘ সময় যতবারই যত অন্যায় অত্যাচার আমাদের বিএনপি অফিসের উপরে হয়েছে, কিছু কিছু ছেলেমেয়ে ওই উপর থেকে, ছাদের উপর থেকে এই বিল্ডিংয়ে এসে আমার ওখানে আশ্রয় নিয়েছে, তারা করেছে। বিশেষ করে 28 অক্টোবরের পরের যে স্মৃতি, আপনি জানেন সেই সময় আমাদের সব লোকরা ভয়ে একদম লুকিয়ে গিয়েছিল, আর যাদেরকেই পেয়েছে নির্বিচারে গ্রেপ্তার করেছে। তাই যেহেতু ওখানে একটা ব্যাংক ছিল, মাঝে মাঝে আমি আমার রাজনৈতিক পোশাকের বাইরে গিয়া কিছু এক্সিকিউটিভের পোশাক পরে, টাই স্যুট পরে গিয়া মাঝে মাঝে কর্মীদের আশ্বস্ত করার জন্য ওখানে গিয়ে কিছু সাক্ষাৎকার দিতাম। তখন অনেক সাংবাদিক গোপনে গোপনে গিয়ে আমার সাক্ষাৎকার নিয়ে আসতো। আমি এবার এমনকি আমার নিজের গাড়িও ব্যবহার করতাম না। 16ই ডিসেম্বর মনে করলাম যে শেখ হাসিনা যেহেতু আজকে স্মৃতিসৌধে যাবে, আজকে বোধহয় পুলিশ গ্রেপ্তার নাও করতে পারে, জি ফাঁকা থাকবে, আমি একটু আমার ছেলে মেয়ে নাতনিদের সঙ্গে দেখা করার জন্য বাসায় আসলাম। আধা ঘন্টার মধ্যে আমার বাড়ি, টোটাল বাড়িকে ঘিরে ফেললো গোয়েন্দা পুলিশ এসে। 16ই ডিসেম্বর সকালে আমার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ আসলে আমি বারবার তাদেরকে জানতে চাইলাম, ভাই আমার অন্যায় কি কারণে আপনারা আমাকে গ্রেপ্তার করতে আসেন? না, আপনাকে যেতে হবে, কোনো কথা নাই, আপনাকে যেতে হবে। মানে এটা বাচ্চাদের কাছে, যারা এই জেনারেশনে যারা লেখাপড়া করে, এই পরিবারগুলোর শিশুরাও তো এক ধরনের ট্রমার মধ্যে বেড়ে উঠেছে। আমার মেয়ে ল কমপ্লিট করেছে, আমার ছেলে A-level করে অস্ট্রেলিয়ায় গ্রাজুয়েশন করতে গিয়েছিল, সে ওখান থেকে দেশে আসছে। আমার ছোট ছেলেটা স্কলাস্টিকায় তখন ক্লাস 8-এ পড়ে। মানে সবাই একেবারে একটা ভীতির অবস্থা। তার মধ্যে একটা গাড়িতে করে তুলে আমাকে নিয়ে গেল, নিয়ে ডিবি অফিসে। তারা মনে হচ্ছিল যে শেখ হাসিনার সন্তান, আমি শেখ হাসিনার বিরুদ্ধে কেন কথা বলি, কেন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট থেকে বিএনপির নেতাকর্মীদের সাহস দিই। এটা তো একটা অপরাধ, আমরা গণতন্ত্র চাই, এটা একটা অপরাধ। এরপরে আমি জেলে গেলাম, জেল থেকে আমাকে
বিভিন্ন কোর্ট পার হয়ে হাইকোর্ট থেকে আমার ভাই আমাকে জামিন করালো। আমি জেল থেকে বের হয়ে এক পা দিলাম, দেখি আবার সামনে পুলিশের গাড়ি, আমাকে আবার গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে সেই উত্তরা পশ্চিম থানায় নিয়ে 2022 সালের একটা মামলা আবার আমাকে নেওয়া হলো, আবার সেই জেলে। এবং জেলে যাওয়ার পর আমাদেরকে সেলে রাখা হতো। সেল বুঝেন, যারা জেলের মধ্যে আমরা স্বাধীন না, হ্যাঁ স্বাধীন না, জেলের মধ্যেও স্বাধীন না। আর একটা পরাধীন অবস্থার মধ্যে মনে হয় আমরা আলাদা ধরনের একটা জাতি বা কয়েদি প্রাণী, কি বলবো, আমাদের নিজেদেরকে ভাষা খুঁজে পাচ্ছি না। এরকম জায়গায় এরপরে আপনার 2000 এই নির্বাচনের পরে 24 সালের আমি 14ই ফেব্রুয়ারি বের হলাম, আমাকে জামিনে আবার বের হতে পারলাম। এরপরে তো ওই একই পলাতক জীবন। 5 তারিখের পরে মনে হচ্ছে যে আমি বোধহয় এখন কোনো একটা দেশের নাগরিক এবং আমি বোধহয় বেঁচে আছি। এর আগে কখন জেলে যাব, কখন গুম হয়ে যাব, এরকম একটা মানে মৃত্যুকে সাথে নিয়ে ঘোরা। এখন আসলে এই যে মনে করেন আপনার মতো বয়সী মানুষদের যে নিপীড়ন করা হয়েছে রাজনীতি করবার অপরাধে, শুধুমাত্র ভিন্ন মতের রাজনীতি করবার অপরাধে, তো এগুলোর আসলে আপনার প্রত্যাশা কি? ধরনের ভয়াবহ ফেসিস্টের যেন পুনরাভাব না হয় বাংলাদেশে, এদেশ যেন আর ফিরে আসার সুযোগ না থাকে। এদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সে ধরনের একটা সমাজ প্রতিষ্ঠা হোক। সহজ ভাই, আমি আপনার আমার আসলে বলার কি মনের আছে? কষ্টের একটা কথা বলি। আমার সাথে আমার এক মামলায় প্রায় 84 জন আসামি, এক মামলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন জেলার। তো এদের ভিতরে ম্যাক্সিমামদের জঙ্গি একটা নাটক সাজানো দরকার ছিল, এটা র্যাবের মুখের কথা। প্রত্যেক বছর একটা জঙ্গি নাটক সাজানো লাগে, এটা আমেরিকা ইসরায়েলকে দেখাইতে হয়, একটা অ্যামাউন্ট পায় তারা। তো আর কাদেরকে তারা জঙ্গি হিসেবে নাটকগুলো সাজায়? যাদের পরিবার কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না, নিরীহ পরিবার, কোনো সংবাদ সম্মেলন করতে পারবে না। এখন যেহেতু আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, সেহেতু আমাদের এই মামলা এগুলো টেনেই যেতে হচ্ছে। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছেও যাইতে পারি না, কোনো সুপারিশও পাই না আমরা। তো আমার আপনার মাধ্যমে, বিটিভির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে, আইনমন্ত্রীর কাছে আমার মানে করজোড়ে নিবেদন থাকবে, আমার মতো যারা আছে, যারা শুধু যাদেরকে সরকারের স্বার্থে এইভাবে জঙ্গি নাটক সাজিয়ে যাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে শারীরিক, মানসিক, আর্থিকভাবে, এদের মামলাগুলো যাতে নিজেরা তারা উদ্যোগ নিয়ে, যাতে আমরাও তো এই দেশের মানুষ, আমাদের শৈলী তো এই দেশের মানুষের রক্ত, মানে এই দেশের আলো বাতাসেই তো বেড়ে ওঠে। আমি কথা আমার মানে গুছিয়ে বলতেও পারিনি ইদানিং। তো সেক্ষেত্রে এই দেশের মানুষের প্রতি আমার ভালোবাসা প্রগাঢ়। যদি কোনো সুযোগ আমি দেশের মানুষের জন্য কিছু করবো, এরকম মেন্টালি সবসময় ছিল আমার। তো আমাদের এই মামলাগুলো যাতে প্রত্যাহারের ব্যবস্থা করা হয়, মানে পথটা সহজ করে, হ্যাঁ, এবং আমাদের ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়, না হলে আমরা আর মানে ঘুরে দাঁড়াতে পারবো না। এখন মানে কোনো জব করার কোনো সক্ষমতা নাই এখন, আর কি বলবো বলে। ধন্যবাদ স্বরাজ ভাই, ধন্যবাদ জামাল ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। কাজী সিরাজউদ্দিন স্বরাজ র্যাব পরিচয় যাকে তুলে নিয়ে 11 মাস গুম করে রাখে হাসিনার পেটোয়া বাহিনী, আয়নাঘরে রেখে তার উপরে চালানো হয় নির্মম নিপীড়ন। শব্দের কোনো গাঁথুনিতেই আসলে ফুটিয়ে তোলা সম্ভব নয় তার উপরে চালানো এমন নির্মমতাকে। আর রফিকুল ইসলাম জামাল, যিনি কিনা বাংলাদেশি জাতীয়তাবাদের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘ বছর ধরেই কাজ করছেন মাঠে ঘাটে রাজপথে, গণমানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে গড়তে চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের চেতনায়। অথচ হাসিনার বর্বর বাহিনী তার উপর বারংবার হামলা করে তাকে মৃত্যুর মুখে নিপতিত করে হত্যার চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি 24-এর 5 আগস্ট খুনি হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার সেই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটেছে। এখন এই সব অপকর্মের বিচার নিশ্চিত হলেই হবে তার পাপের প্রায়শ্চিত্ত। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সিরাজ ও জামালের মতো এমন হাজারো নিপীড়িত নাগরিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা।
আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।